সময় তৈরি হবে জুলাই সনদ, বললেন আলী রিয়াজ। জুলাই চেতনাকে ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয়। গণতন্ত্র পুনরুদ্ধারে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই, সিইসিকে আইডিইএ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ক্ষমতায় ভারসাম্য চায় জামায়াতে ইসলাম। খুলনায় বিদ্যুৎ বিভ্রাট তদন্ত কমিটি গঠন, জানালেন উপদেষ্টা। গোলযোগের জন্য বিগত আমলের দুর্নীতি ও নিম্নমানের যন্ত্র স্থাপনকে দোষারোপ। এবং পুঁজিবাজারে কমেছে ৩৭,০০০ কোটি টাকার মূলধন, সূচকেও অবনমন। দিশেহারা বিনিয়োগকারী কর্তৃপক্ষের ব্যর্থতাকে দায়ী করছে সংশ্লিষ্টরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। এবার বিস্তারিত। ৫ কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবনায় গণসংহতি আন্দোলনের সঙ্গে সংলাপে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সকাল 10:30টার দিকে সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়। শুরুতে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, পুঞ্জীভূত সংকট উত্তরণে সংস্কার কমিশনের প্রতিবেদন দিয়েছে। যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে সেই ঐক্য বজায় রাখতে হবে। তিনি আরও বলেন, পরবর্তী প্রজন্ম এবং নতুন বাংলাদেশের জন্য এই প্রচেষ্টা। এতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে। দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি হবে বলেও জানান আলী রিয়াজ। শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো বাস্তবায়নই যথেষ্ট নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আসলে ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করেছে। এই ঐক্য বজায় রেখে এই ঐক্যের যে মূল চেতনা, সেটাকে ধারণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে। আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হলে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম হবে বলে মনে করছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকট্রাল অ্যাসিস্ট্যান্ট আইডিইএ। দুপুরে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে গণমাধ্যমকে একথা জানান সংস্থার প্রতিনিধি রিখিলা তামান। আরও জানাচ্ছে এমআর আসাদের রিপোর্টে। ঈদ উল ফিতরের ছুটির পর থেকে নির্বাচন কমিশন সচিবালয়ে বিভিন্ন সময়ে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন কয়েক দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা। রোববার ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন আইডি-এর এশিয়া প্যাসিফিক ডিরেক্টর রিখিলা তামাং। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। And we understand that there are a number of issues that needs to be still worked out. Particularly on what it comes to the types of reforms that can be implemented before the next national elections, and what are the issues that needs to be decided by the new elected government and the parliament. আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু হলে গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব হবে বলে মত দেন রিখিলা। Elections which are inclusive, genuinely competitive and transformative, because I think that's Bangladesh public expectation now, is that these new elections will be free, fair, credible, but also representative, inclusive, and will then pave the way for the really transformative reforms and basically resetting, as the saying goes here, resetting Bangladesh's democracy. এদিকে বিকেলে বাংলাদেশ খেলাফত আন্দোলনের 4 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য চায় জামায়াতে ইসলাম। এছাড়া আগামী নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি স্থাপনের দাবি তাদের। দুপুরে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতে আমিরের বৈঠক শেষে একথা জানান দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার টাইমলাইনের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে জামায়াতে ইসলাম। নারী পুরুষের অধিকারের বিষয়ে জামায়াতে ইসলামী অত্যন্ত সচেতন, এমন মন্তব্য করে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংখ্যালঘু ও নারীদের বিষয়ে তাদের ভূমিকায় সন্তুষ্ট ইইউ। বাংলাদেশের আগামী নির্বাচন এবং নির্বাচনের অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলেছি। ইকুয়াল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার জন্য বিশেষ করে প্রত্যেকটি বুথে ইলেকশনে সিসি ক্যামেরা
যাতে সংযোজিত থাকে আমরা এটা প্রস্তাব করেছি, তারা এই প্রস্তাবকে খারিজ করেছে। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আমরা চাই এবং প্রধানমন্ত্রীর পদে দুইবারের বেশি কেউ নির্বাচিত হতে পারবে না। ইলেকশন কমিশনের, রিফর্মস কমিশনের এই প্রস্তাবের সাথে আমরা একত্র প্রকাশ করেছি। খুলনা অঞ্চলে গ্রিড বিপর্যয়ের ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিগত সরকারের আমলে বিদ্যুৎ খাতে দুর্নীতি, নিম্নমানের ট্রান্সফরমার স্থাপনের কারণে প্রতিনিয়ত শর্ট সার্কিট হচ্ছে বলে অভিযোগ করেন উপদেষ্টা ফাজুল কবির খান। সচিবালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। জানান, এবার গরমে লোডশেডিং সহনীয় রাখা সহ শহর ও গ্রামে বিদ্যুৎ সরবরাহে বৈষম্য দূর করা হবে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। শনিবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলের খুলনা, যশোর, বরিশাল এবং ফরিদপুরে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট হয়। সেখানকার ২১ জেলায় প্রায় ২.৫ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। খুলনা এবং বরিশাল বৈঠক শেষে উপদেষ্টা জানান, ডাবল লাইন ত্রুটির ফলে খুলনা অঞ্চলে ব্ল্যাকআউট হয়। আমিনবাজার, গোপালগঞ্জ ডাবল লাইন সার্কিট লাইনে একটা ফল্ট হয়েছে। ফল্ট মানে হচ্ছে দুটো তার একত্র হয়ে যাওয়া বা কাছাকাছি হয়ে যাওয়া, এটার ফলে কিন্তু এই জিনিসটা হয়েছে। চাহিদা অনুযায়ী তেলভিত্তিক বিদ্যুৎ বাড়ানো হবে জানিয়ে উপদেষ্টা বলেন, লোডশেডিং সহনীয় রেখে শহর ও গ্রামে সমবন্টনের চেষ্টা করা হচ্ছে। পিজিসিবি এখন উইথ ইটস এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সমিশন ইনফ্রাস্ট্রাকচার, এইটা আজকেও যদি হয়, রূপপুর যদি চালু হয়, তাহলে এইটা করতে পারবে। কিন্তু পিজিসিবির কিছুটা কাজ বাকি আছে, সেটা এই মে মাসে শেষ হবে। কমিটিটা করছি, এটা কিন্তু বিদ্যুতের কাউকে প্রদান করি নাই, আমরা কিন্তু বিদ্যুৎ বিভাগের কাউকে প্রদান করি নাই। এবং আপনি যদি এখানে দেখেন যে এখানে বিদ্যুৎ বিভাগের যেরকম লোক আছে, বিদ্যুৎ বিভাগের বাইরের লোক অনেক। বিগত সরকারের আমলে এই খাতে ব্যাপক দুর্নীতির অভিযোগও করেন বিদ্যুৎ উপদেষ্টা। এই জন্য আমরা এখনো কি বলে যে তেল ভিত্তিক যেসব যারা বিদ্যুৎ কেন্দ্র, সেগুলো বাধ্য কিছুটা চালাচ্ছি, কিন্তু পুরো দমে চালাচ্ছি না। গ্যাস সংকটের কথা স্বীকার করে ফাউজুল কবির খান বলেন, পর্যাপ্ত এলএনজি আমদানির মতো আর্থিক সক্ষমতা এই মুহূর্তে নেই। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অন্তত 20,000 কোটি টাকা লোপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি। মালয়েশিয়া যেতে না পারাদের টাকা ফেরত এবং দোষীদের বিষয়ে কি আইনি পদক্ষেপ নেওয়া হবে তা 27 আগস্টের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে আদালত। এদিকে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি হবে আগামী 4 মে। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। দীর্ঘদিন বন্ধ থাকার পর 2022 সালের আগস্টে উন্মুক্ত হয় মালয়েশিয়ার শ্রমবাজার। 2024 সালের 31 মে পর্যন্ত 101 রিক্রুটিং এজেন্সির মাধ্যমে 5.5 লাখ কর্মী দেশটিতে পাড়ি দেন। তবে টিকিট জটিলতায় যেতে পারেননি 17,777 জন শ্রমিক। এ নিয়ে একটি রিট করেন আইনজীবী তানভীর আহমেদ। এছাড়া তদন্তের জন্য কমিটি গঠন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রবিবার বিচারপতি ফাহমিদা কাদের ও মুবিনা হকের বেঞ্চ এই বিষয়ক প্রতিবেদন দাখিল করে কমিটি। এতে বলা হয়, প্রায় 18,000 শ্রমিকের মালয়েশিয়া যেতে না পারার দায় বর্তায় রিক্রুটিং এজেন্সির উপর। এই বিষয়ে কথা বলেন রিটকারী আইনজীবী। 17,777 জন, যেটা সরকার আজকে রিপোর্ট দিয়েছে, সেখানে দেখা যায় যে তাদের সকল কিছু রেডি থাকা সত্ত্বেও তারা মালয়েশিয়ায় যেতে পারে নাই। এই দায়িত্ব সম্পূর্ণ রিক্রুটিং এজেন্সির উপরে বর্তায় বলে এই রিপোর্টে প্রতীয়মান হয়। এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। কি ব্যবস্থা নিয়েছে সেটা আমরা জানার জন্য মহামান্য কোর্ট আগামী আগস্টের 27 তারিখে আবার ডেট রেখেছে। এদিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নির্ধারণ সংক্রান্ত আপিল বিভাগের রায়ের ওপর প্রথম দিনের রিভিউ শুনানি শেষে 18 মে পরবর্তী দিন ধার্য করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 6 বিচারপতি বেঞ্চ শুনানির এদিন ধার্য করেন। 1986-এর পরে যতগুলো অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, এগুলো সবগুলো চ্যালেঞ্জ করে, ইন পার্টিকুলার যেখানে বিচার বিভাগীয় কর্মকর্তারা
অ্যাফেক্টেড হয়েছেন সেটা চ্যালেঞ্জ করে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা হয়েছিল। রাজধানীর বায়ু দূষণ রোধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের ডিজি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে। 4 সপ্তাহের মধ্যে কেন ঢাকার বায়ুর যে দূষণ আছে এই দূষণ নিরোধনকল্পে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। আর আমি যে রিপ্রেজেন্টেশনগুলো দিছি এগুলো নিষ্পত্তি করার জন্য ডাইরেকশন দিছে। এছাড়া 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি আগামী 4 মে ধার্য করেছেন আপিল বিভাগ। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাফলতির কারণে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে এখনও গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। খায়রুল হককে অবিলম্বে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে সুপ্রিম কোর্ট সহ সারা দেশের আদালতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয় আইনজীবী ফোরামের পক্ষ থেকে। যত হত্যাযজ্ঞ এই বাংলাদেশে, যত গুম খুন যা কিছু হয়েছে সব কিছুর মূল হোতা হচ্ছেন এই খায়রুল হক। বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন, মানবাধিকার রক্ষায় আমরা অবিলম্বে উচ্চ আদালত এবং নিম্ন আদালতের ফেসিবাদের দোষর ও চিহ্নিত দুর্নীতিবাজ এবং দলবাল বিচারকদের অপসারণ দাবি করছি। 29 এপ্রিল মঙ্গলবার বাংলাদেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট সহ ঢাকা বার সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা আদালতে খায়রুল হককে আইনের আওতায় আনার লক্ষ্যে প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জুলাই বিপ্লবের পর শেয়ার বাজারের মূলধন কমেছে 37,000 কোটি টাকা, আর এই সময়ে মূল্যসূচক কমেছে 800 পয়েন্ট। এ অবস্থায় পুঁজি হারিয়ে দিশেহারা লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী। এজন্য নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ব্যর্থতাকে দায়ী করছেন বাজার সংশ্লিষ্টরা। আরও থাকছে রেজা খানের রিপোর্টে। অবস্থা খারাপ আছে কি জন্য কোনো লাভ করতে পারেন কিছু? শেখ হাসিনার মতো যেরকম নষ্ট করছে তার দ্বিগুণ নষ্ট করে যাচ্ছে শেয়ার বাজার। এখন তার চাইতে বেশি যাচ্ছে। 100 টাকা শেয়ার কেন 30 টাকা? লাগাতার পুঁজি হারিয়ে এভাবেই ক্ষোভ জানান অনেক বিনিয়োগকারী। শেয়ার বাজারের পরিস্থিতি কোনো সমাধান নাই, এটা কেমন লজ্জাজনক ব্যাপার না? ডক্টর ইউনূস একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লোক, তাই না? তার সারা বিশ্বে তার সুনাম আছে, কিন্তু বাংলাদেশের ইন্টারনাল পরিস্থিতিকে সে অবজ্ঞা করে কেন? তলানিতে বাজারের অবস্থা ভালো না। গেল বছরের আগস্ট মাসে ডিএসসির বাজার মূলধন ছিল 7,01,078 কোটি 28,62,000 টাকা, আর এখন তা দাঁড়িয়েছে 6,63,450 কোটি 14 লাখ টাকায়। এই সময়ে মূলধন কমেছে প্রায় 37,500 কোটি টাকা। শেয়ার মার্কেটে যে একটা আস্থা আছে, সেই আস্থাটাই এখন পর্যন্ত আনতে পারেনি। এই মার্কেটে আর নতুন করে কোনো বিনিয়োগকারী তো আসবেই না। আর গেল আগস্টে ডিএসইএক্স সূচক ছিল 5,778.63 পয়েন্ট, তা বর্তমানে এসে দাঁড়িয়েছে 4,972.59। এই সময়ে সূচক কমেছে 800 পয়েন্ট। গেম তো আগে আরো 15 বছর আগের থেকেই চলতেছে। এই গেম খেলা যে কবে শেষ হবে? নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতায় পুঁজিবাজার ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে বলে জানান ঢাকা স্টক এক্সচেঞ্জের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালী। 8 মাস গত হয়েছে, টাস্কফোর্সের উপরে নির্ভর করে এসইসি কোনো কাজ করে নাই। এই ভলিউমে যারা কন্ট্রিবিউট করে সেই সকল অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখছেন। এখন ওই লোকগুলা, ওই বিনিয়োগকারীরা জানেই না 8 মাস হয়ে গেল যে কেন আমার অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে। বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ ছাড়া শেয়ার বাজার বাঁচানোর বিকল্প নেই বলেও জানান তিনি। যে বিনিয়োগকারী এই বাজারের মূল চালিকা শক্তি, ওদের চেহারার দিকে তাকানো যায় না। ওরা মরা মানুষের মতো, ইসিজির মতো হয়ে গেছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে ঢাকায় শহীদ হওয়া পটুয়াখালীর দুমকি উপজেলার জসিমউদ্দিনের মেয়ে লামিয়াকে বাবার কবরের পাশে দাফন করা হবে। দুপুর 12:30টার দিকে ঢাকা থেকে মরদেহ নিয়ে রওনা হয়েছেন স্বজনরা। শনিবার রাত 10টার দিকে রাজধানীর শেখেরটেক এলাকায় ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় লামিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দর্শক, পটুয়াখালীর দুমকি উপজেলায় আছেন সহকর্মী খোকন হাওলাদার। সরাসরি যুক্ত হব তার সাথে। খোকন, লামিয়ার দাফন সহ তার মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনরা কি বলছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন জানাবেন? লামিয়ার যে নিজ যে বাড়ি, সেই বাড়ির উঠোনে আপনাকে দেখাচ্ছি যে লামিয়াকে কিন্তু তার যে বাবা আছে, যে শহীদ জসিমউদ্দিন, তার কবরের পাশে কিন্তু তাকে কিন্তু এখানে রাখা হবে। সেজন্য কিন্তু তার বাবার যে কবর রয়েছে, সেই কবরের পাশে কিন্তু তার জন্য কবরের কাজ প্রায় শেষ হয়েছে। আর কিছুক্ষণের ভিতরে কিন্তু লামিয়াকে এখানে নিয়ে আসা হবে এবং এখানে কিন্তু জানাজা অনুষ্ঠিত হবে। আপনাকে জানিয়ে রাখি যে জানাজায় ইতিমধ্যে অংশগ্রহণ করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু শত শত কিন্তু এখানে কিন্তু লোকজন এসে সমাগম হয়েছে। এই মুহূর্তে কিন্তু বাড়িতে কিন্তু একটি মানে বেদনা দায়ক একটি পরিবেশ এখানে কিন্তু বিরাজ করছে। আমরা লামিয়ার দাদার সাথে কথা বলেছি, তার দাদির সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে গত জুলাই আগস্টে যে তার যে সন্তান জসিমউদ্দিনকে কিন্তু তিনি হারিয়েছেন, তারপরেই কিন্তু আবার সেই শোক কাটাই কেটে উঠতে না উঠতে কিন্তু তিনি আবার কিন্তু এই যে তার নাতি লামিয়াকে হারালেন। এই শোকে কিন্তু তিনি কিন্তু নিজেই কিন্তু কাতর হয়ে রয়েছেন। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে লামিয়াকে যারা ধর্ষণ করেছে তারা যাতে আইনের কোনো ফাঁক ফোকর দিয়ে যাতে বের হয়ে না যেতে পারে, তাদের যাতে সর্বোচ্চ যে শাস্তি, সেই শাস্তির কিন্তু তিনি দাবি করেছেন। আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে লামিয়া যে নিজের সঙ্গে কিন্তু যুদ্ধ করতে করতে কিন্তু আত্মহত্যার পথে কিন্তু তিনি বেছে নিয়েছেন। লামিয়ার ধর্ষণকারীরা যাতে কোনো রকমেরই যাতে কোনোভাবেই যাতে এই যে আইনের ফাঁক থেকে যাতে না বেরিয়ে যেতে পারে, তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয়, তারা কিন্তু সেই বিষয়টা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই আবহাওয়াটার যে পরিবেশ গুমট একটা খোকন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার দেশের বাইরের খবর। পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে হঠাৎ দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। ভারত পানি ছেড়ে দেওয়ায় এ বন্যার সৃষ্টি হয়েছে। এদিকে সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিলের ফলে ভারত পাকিস্তানের উত্তেজনা আরও বেড়ে গিয়েছে। এ নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে শেহবাজ শরীফ বলেছেন, পাকিস্তান যে কোনো মূল্যে পানির অধিকার রক্ষা করবে। আরও থাকছে কাজী শাহিনের ডেস্ক রিপোর্টে। কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ও ভারতের সম্পর্কের চরম অবনতি হয়েছে। হুঙ্কার ও পাল্টা হুঙ্কার সহ সীমান্তেও 2 দফায় হয়েছে গোলাগুলি। এতে করে বাড়ছে সামরিক সংঘাতের শঙ্কাও। এমন অবস্থায় পাকিস্তানের আজাদ কাশ্মীরে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। এ বন্যার কারণে পাকিস্তানের আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদে পানি নিয়ে জরুরি অবস্থাও ঘোষণা করা হয়েছে। কাশ্মীরের প্রধান নদীতে হঠাৎ করেই পানির প্রবাহ বেড়ে যায়। এর কারণ হিসেবে সন্দেহের তীর সোজা গিয়ে পড়েছে ভারতের দিকে। ইসলামাবাদ অভিযোগ করছে, ভারত হঠাৎ করে পানি ছেড়ে দেওয়ার পর এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাকিস্তান বলছে, কোনো ধরনের পূর্ব সংকেত না দিয়ে মুজাফফরবাদের হাত্তিয়ান বালা এলাকায় ঝিলম নদীতে অতিরিক্ত পানি ছেড়েছে ভারত। হঠাৎ এ পানি প্রবাহের কারণেই দেখা দিয়েছে বন্যা। বন্যার ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ভারতকে আবারও হুঁশিয়ারি বার্তা দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ভারত যদি পানি প্রবাহ বন্ধ করে তবে পাকিস্তান যে কোনো মূল্যে নিজের অধিকার রক্ষা করবে। ভারতের এমন পদক্ষেপ যুদ্ধের ঘোষণা হিসেবে গণ্য হবে বলেও জানান তিনি। এদিকে কাশ্মীরের পহেলগামের হামলার দায় পুরোপুরি অস্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF। গোষ্ঠীটি পাল্টা অভিযোগ করছে, ভারতীয় গণমাধ্যম তাদের নামে মিথ্যাচার চালিয়েছে। শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এমনটা দাবি করেছে TRF। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর। ক্রিকেট। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল 10টায়। সিরিজ বাঁচাতে জেতার বিকল্প নেই বাংলাদেশের। এমন পরিস্থিতিতে ভক্ত সমর্থকদের ধৈর্য ধরার অনুরোধ করেছেন কোচ সিমন্স। চট্টগ্রাম প্রতিনিধি সুমন কুমারদের প্রতিবেদন জানাচ্ছেন রাজু আলাউদ্দিন। সফর শুরুর আগে থেকে জিম্বাবুয়েকে হেলাফেলার চোখে দেখেছে বাংলাদেশ। সেই জন্য দিতে হয়েছে চড়া মাশুল। 4 দিনই হারতে হয়েছে সিলেট টেস্ট। এখন সংখ্যা সিরিজে পরাজয় এবং হোয়াইট ওয়াশের। সিলেটে সফরকারীদের কাছে লজ্জাজনক হারে বুনিয়াদী ক্রিকেটে বাংলাদেশের ভাবমুহূর্ত ক্ষুণ্ণ হয়েছে। আদতে টেস্ট ক্রিকেটে দুর্বল হিসেবে বিবেচিত জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ম্যাচটা হেরেছে ব্যাটিং ব্যর্থতায়। তাই অনুশীলনে ব্যাটিং বাড়তি মনোযোগ টাইগারদের।
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা কাজে লাগিয়ে 2021 সালের পর টেস্টে প্রথম জয়ে দেখা পায় জিম্বাবুয়ে। এছাড়াও 2018 সালের পর বাংলাদেশের মাটিতে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় তারা। সিরিজ হার এড়াতে এই টেস্টের জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। I think we know as a unit we didn't bat properly in the first inning and put ourselves in problems. The idea is that we want to play. ম্যাচের আগের দিন অনুশীলনে ব্যাটিং এর পাশাপাশি বোলিং ও ফিল্ডিং এ নিজেদের জ্বালিয়ে নেয় স্বাগতিকরা। Well, that's one of the things that we've got to try and as coaches and as staff try and make sure that we try and keep away from them. But we're going into a test match, and when we sit down this evening to have our final meeting before tomorrow, that's one of the things we've got to make sure. দ্বিতীয় টেস্টে দলের ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। প্রথমবার টেস্ট খেলবেন তানবীর ইসলাম। বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসান। আর পিএসএল খেলতে যাওয়ায় দলে নেই পেসার নাহিদ রানা। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। দ্রুততম সময়ে তৈরি হবে জুলাই সনদ, বললেন আলী রিয়াজ। জুলাই চেতনাকে ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয়। গণতন্ত্র পুনরুদ্ধারে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই, সিইসি কে আইডিইএ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য চায় জামায়াতে ইসলামী। খুলনায় বিদ্যুৎ বিভ্রাট তদন্ত কমিটি গঠন, জানালেন উপদেষ্টা। গোলযোগের জন্য বিগত আমলের দুর্নীতি ও নিম্নমানের যন্ত্র স্থাপনকে দোষারোপ। এবং পুঁজিবাজারে কমেছে 37,000 কোটি টাকার মূলধন, সূচকেও অবনমন। দিশেহারা বিনিয়োগকারী কর্তৃপক্ষের ব্যর্থতাকে দায়ী করছে সংশ্লিষ্টরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।